বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। শেখ হাসিনা যে কত বড় মিথ্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্যে। তিনি বলছেন গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের। বাংলা একটা কথা আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই বিনাশ হয়ে যায়। আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্রলীগের হাতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হইতো, আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি। কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা, আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যে দল, জনতার বলা ঠিক হবে কিনা জানি না, তবে জড়িত রয়েছে, আনন্দের সঙ্গে বিমল জড়িত রয়েছে, নির্মল জড়িত রয়েছে এবং বিভৎসতা জড়িত রয়েছে। কিছু মানুষ আনন্দ করে, মানুষ হত্যা করে তারা আনন্দ পায়। কিছু মানুষ ধর্ষণ করে আনন্দ পায়। কিছু মানুষ অন্যকে ঠকিয়ে আনন্দ পায়, প্রতারণা করে আনন্দ পায়, ফলে সবসময় উত্তেজিত করে। দেখুন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে কর্মগুলো করেছেন সেগুলো তো আমরা ছাড়তে পারছি না। তিনি বা তার লোক যে কাজগুলো করেছেন, সেটা ব্যাংক লুট হোক, চাঁদাবাজি হোক, যা কিছু হোক, এর একটাও কি বন্ধ আছে? আরো বেশি করে করছে না? করার পরে কি হচ্ছে, আপনি সেই জিনিসগুলোকে মানুষকে না ভুলিয়ে আরো শেখ হাসিনা যে ছিলেন বাংলাদেশে সেটাকে তার একটা মূর্তি তৈরি করে, বিভৎস মূর্তি করে আপনি দেখাচ্ছেন। 2 নম্বর হলো সেই একটা মানুষের চেহারাকে বিকৃত করে একটা কবিরা গুনাহ করছেন, ভীষণ রকম কবিরা গুনাহ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো, সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে যে যেভাবে পারবে, যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবেন তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষায় থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা, যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না, কাজে যারা দুর্নীতিতে কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে কে নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি, হ্যাঁ, সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা 2 বোন, কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে 15 আগস্ট বেঁচে গেছি, আমাদের আর বেঁচে থাকতে দেবে না। কাজেই সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। বেঁচে যখন আছি, আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে, কেন জানি না, কিন্তু বাঁচায়। নিশ্চয় আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন, যুদ্ধ অপরাধীদের বিচার শেষ করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার শেষ করেছি। বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। কারণ বাংলাদেশ সেই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল
বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম, সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল। আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আজকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব, সমৃদ্ধ করব, এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই। আল্লাহ আমাদের সহায় আছেন, বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে। আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না। এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এই মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, দুর্নীতিবাজ, খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কাজী আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা যে কত বড় মৃত্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্যে। তিনি বলছেন, গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের। অর্থাৎ এত বাংলাদেশের বহু হত্যাকাণ্ডের একেবারেই ভিডিও চিত্র পাওয়া যাবে না, কিন্তু যেটা মানুষ লম্বা সময় ধরে দেখলো যে কিভাবে রাবার বুলেট একটার পর একটা বিদ্ধ করলো এবং তারপরে এক পর্যায়ে যে তার বেকায়দা অবস্থানে লাগে, অর্থাৎ বুকে কোনো একটা অংশে, এবং সে পড়ে যায়, মারা যায়। শেখ হাসিনা তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতেছেন 8 মিনিটের একটা ভিডিও বার্তায় যে না, ইটের আঘাতে তার মাথা লাগে এবং রাবার বুলেট কোনো ধাতব বুলেট না যে তাকে বিদ্ধ করবে এবং সে মারা যাবে। বিক্ষোভকারীদের ছোড়া যে পাথর বা ইটের আঘাতে মাথায় লেগে আবু সাইদ মারা যায়। বলেন, এইরকম একটা পরিষ্কার চিত্র সারা বিশ্ব দেখলো, দেশের মানুষ দেখলো। এটাকেই যদি সে মিথ্যা বলে, এটাকেই যদি সে পাশ কাটানোর চেষ্টা করে, তাহলে যার মনে করেন যে কোনো ভিডিও চিত্র নাই, একেবারে গুলি করে মারছে এরকম কোনো চিত্র নেই, সেগুলোকে কি বলবে? সেগুলি করে যে তিনি বলতেছেন যে এটা ষড়যন্ত্র, ধাতব মুদ্রা, জামাত শিবির, তারা অস্ত্র নিয়ে মারছে, পুলিশের পোশাক পরে নানান রকম যুক্তি দিচ্ছে। আবু সাইদের ঘটনাটা পর্যন্ত চেপে যাচ্ছে। আজকে ভালো লাগলো, একটা আনন্দবাজার কিন্তু একটু তীর্যক ভাবে শিরোনামটা করেছে, যেটা শেখ হাসিনার বিপক্ষে যায়, যে গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের। সাফাই শেখ হাসিনার, অর্থাৎ শেখ হাসিনা সাফাই গাইছেন। এই ধরনের শিরোনামটার অর্থ হলো যে এটা তীর্যক ভাবে বিষয়টা উপস্থাপন করা, যেটা শেখ হাসিনা যে সঠিক বলছেন না, মিথ্যা বলছেন, সেই দিকেই নির্দেশ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছে, তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে সে যত বলবে তত ইউনূসের কিন্তু লাভ হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তত বেশি জনপ্রিয় হবে। আজকে বলতেছে যে হাসিনার অভিযোগ, বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইউনূস, নিজের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন শেখ হাসিনা। তা হোক, সেটা হোক, কিন্তু আবু সাইদের ব্যাপারটা এইভাবে নির্জলা মিথ্যাটা কিভাবে বলে, চিন্তা করেন। এই 15টা বছর কিন্তু মিথ্যা বলেই কিন্তু সে ক্ষমতায়। তার আমিরামি নির্বাচন, দিনের ভোট, রাতে নির্বাচন হবার আগেই বিনা প্রতিদ্বন্দ্বের সবগুলো নির্বাচনে, এই 3টা নির্বাচন বিশ্বের বুকে নাকি সেরা নির্বাচন। আর শেষের নির্বাচনটা বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ভালো সুন্দর নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি। এই কথা যে বলে, এটা কি আসলে সুস্থ মানুষ? ওই যে কোন বিচারপতি বলছিল বাংলাদেশের রং হেডেড শেখ হাসিনাকে দেশ, আসলে তাই। মস্তিষ্ক বিকৃত না হলে এই ধরনের কথা কেউ বলতে পারে না। বাংলাদেশে কোটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই যুবক। ক্রমেই সেই দেশের গণ আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন পুলিশের গুলিতে নিহত আবু সাইদ। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাইদের হত্যা নিয়ে সাফাই দিলেন। তিনি জানালেন তার পুলিশ সাইদকে খুন করেনি। পাল্টা আঙুল তুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দিকে। তিনি বললেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র। বাংলাদেশে বাংলা নববর্ষ 1 বৈশাখের আগের দিন রবিবার রাতে এক ভিডিও বার্তায় ফের এইভাবেই ইউনূসকে নিশানা করলেন হাসিনা। 8 মিনিটের সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরো জানিয়েছেন, দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছেন ইউনূস। চিন্তা করেন, ইউনূস কেন দেশকে ধ্বংস করার জন্য করবে? সে আরো মহান হবে, তার মতো নিকৃষ্ট মানুষ হবে কেন? দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন, এইভাবে আগুন নিয়ে খেললে পুড়ে মরতে হবে ইউনূসকে। তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করেছেন শেখ হাসিনা।
গত আগস্টে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা, বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতে আছেন। দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন বাংলাদেশে ফিরবেন বলেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবার নববর্ষের আগের রাতে দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে আবার ইউনূসের দিকে আঙুল তুললেন। বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না বলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এর জবাব কি দিতে পারবেন ইউনূস? তারপরেই হাসিনার হুঁশিয়ারি, আগুন নিয়ে খেললে আপনিও পুড়ে মরবেন, মানে ওনার মতন পুড়ে মরবে আর কি। হাসিনার অভিযোগ, বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইউনূস। অভিযোগ উঠেছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে আমেরিকার তৎকালীন জো বাইডেন প্রশাসনের হাত রয়েছে। সেই নিয়ে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি প্রেসিডেন্ট পদে বসে সেই অভিযোগ খারিজ করেছিলেন। হাসিনা যদিও এ নিয়ে নিজের অভিযোগ থেকে সরতে রাজি নন। তার কথায় সুদখোর, ক্ষমতালোভী, অর্থলোভী, আত্মকেন্দ্রিক ব্যক্তি বিদেশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে, দেশকে ধ্বংস করার জন্য বিদেশের টাকা ব্যবহার করেছে। বিএনপি, জামাত ইসলামী খুন নির্যাতন করেছে। এরপরে নিজের দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন। তিনি জানিয়েছেন গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে, হোটেল হাসপাতালও বন্ধ করা হচ্ছে। আন্দোলনকারী আবু সাইদের হত্যা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। গত বছরের জুলাই গোটা আন্দোলনের সময় পুলিশের গুলি লেগে তার মৃত্যু হয় বলে অভিযোগ। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে ইচ্ছাকৃত বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে সাইদকে। এবং সেখানে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের যে গণহত্যা হয়েছে তার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা। তার সাথে জেনারেল তারেককে বলা হয়েছে আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। তো জাতিসংঘের রিপোর্টও কোনো রিপোর্ট না, উনি যে বয়ান দেবেন এটি হবে আল্লাহর ওহীর মতন আর কি, সত্য, এটা আর খণ্ডানো যাবে না। রিপোর্টে বলা হয়েছিল যে 7.62 mm বুলেট ব্যবহার করেছে পুলিশ। হাসিনার দাবি ওই দিন পুলিশ শুধুই রাবারের গুলি ছুড়েছিল। তার কথায় আবু সাইদকে রাবারের বুলেট ছোড়া হয়েছিল, ধাতব গুলি ব্যবহার করা হয়নি। তারা যখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছিলেন তখন একটি পাথর তার মাথা থেতলে যায়। পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। 7.62 mm বুলেট কিভাবে এলো, কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিল? হাসিনার দাবি প্রশাসনের এক কর্তা বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করতেই ইউনূস তাকে সরিয়ে দেন। তার কথায় ইউনূস এইরকম করছেন কারণ তিনি এই খুনের জন্য দায়ী। সাইদের দেহ কবর থেকে তুলে ফরেন্সিক পরীক্ষা করানোরও দাবি করছেন হাসিনা। তিনি আরো বলেন ওই খুনগুলি ছিল ষড়যন্ত্রের অংশ, আমি খুন করিনি, পুলিশ বা আওয়ামী লীগের কর্মীরাও করেনি, পুলিশ নিজেরাই নির্যাতনের শিকার হয়েছিল, সবটাই ছিল নির্ভুল পরিকল্পনা। আহারে, এত পরিকল্পনা! আপনার এই পুলিশ বাহিনী, এত নিরাপত্তা সংস্থা, সব তো আপনার প্রশাসন, পুলিশ, কোথায় ছিল তারা? গণঅভ্যুত্থান হয়নি, লাগাতার গণঅভ্যুত্থান হইতে 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 36 দিনের মাথায় পতন ঘটছে, আর এটা ছিল ষড়যন্ত্র। অদ্ভুত ব্যাপার, একটা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পদে বসে থেকে যিনি ছিলেন তার মুখে যদি এইরকম মিথ্যা বয়ান হয়, আবু সাইদের মৃত্যুটা নিয়েও যদি প্রশ্ন তোলা হয়, এর চেয়ে দুঃখজনক কিছু হয় না। তো এতে যেটা প্রমাণ হয় শেখ হাসিনা যে একদম একেবারে বিতর্কহীন নির্ভুল মিথ্যাবাদী, সেটা আবার প্রমাণ হলো। দর্শক ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাংলা একটা কথা আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই বিনাশ হয়ে যায়। আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্রলীগের হাতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হইত। আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি। কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা, আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যেই দল, জনতার বলা ঠিক হবে কিনা জানি না, তবে ছাত্রদের যে দল এনসিপি, তাদের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে দলটার উৎপত্তি, সেই দলটার যেই রুট লেভেল মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, তাদের হাতে মাঝে মাঝে মার খাচ্ছে এনসিপির নেতারা। আজকে তো পহেলা বৈশাখে এমন ঘটনা করছে, সেলফি স্টিক দিয়া বাইরাইয়া মাথার নলিনালা ফাটাই ফেলছে। এগুলো আমরা বড়ই মনে করি যে লজ্জাকর, কারণ এই ধরনের রাজনীতি তো ভাই আমরা দেখতে চাই না। কেন হচ্ছে? মেইন কারণ হচ্ছে ক্ষমতা এবং কন্ট্রোলিং। কারণ এখন এগুলার মধ্যে টাকা পাওয়া যায়, আর যার কারণে এই ক্ষমতাকে কক্ষিগত করতে হবে, প্রভাবকে বিস্তার করতে হবে। চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ষবরণ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী নেতার সেলফি স্টিক না, মানে আত্মরক্ষার জন্য এক ধরনের লাঠি, যেটা
সেইটা দিয়া বাইরাইয়া মাথা ফাটাই ফেলছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতার। সকাল 10টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। আহত নেতা হলেন উপজেলা এনসিপির সদস্য নাজমুস সাকিব তামিম। তিনি এই মুহূর্তে মাইরের চোটে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্যদের মাঝে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রতিবাদে তারা আজ দুপুর 12:30টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বলা হয়েছে, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। নাজমুস সাকিমের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, জবাব দিতে হবে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিলের সঙ্গে এনসিপির সদস্য মোহাম্মদ জামিমের কথা কাটাকাটি হয়। এর জেরে এক পর্যায়ে শাকিল এবং জামিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এনসিপি নেতা তামিম উভয়কে শান্ত করতে গেলে শাকিল সেলফ স্টিক দিয়ে তার মাথাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং উভয় পক্ষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাজমুস সাকিব বলছেন, সাকিব পরিকল্পনা করেই সেলফ স্টিক নিয়ে আসছিল। সে ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় একের পর এক বাড়ি মারে, আর এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায়। বাট শাকিরের বক্তব্য, বর্ষবরণ অনুষ্ঠানে আমার ছোট বোন জান্নাতুল রেখা ঝর্ণাকে নিয়ে আমি উপস্থিত হই। এ সময় আমাকে নাগরিক কমিটির কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে টেনে হেস্টে কিল ঘুষি মেরে আহত করেন। আর ওসি সাহেব বলছেন, দুই পক্ষকে তিনি শান্ত করার চেষ্টা করছেন। এখন এই ধরনের দৃশ্যপট যখন আমরা দেখি, তখন আমাদের মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়, বা আমরা কোন ধরনের রাজনীতির দিকে আগামী দিনে যাচ্ছি, সেটাই চিন্তার বিষয় হয়। কি পরিবর্তন আসবে? কোটি টাকার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাংলা নববর্ষের দিন আজকে এই ভিডিওটি করছি, পহেলা বৈশাখ, বাংলা 1432 সাল। এই সালটি নানা কারণে বাংলাদেশে অমর হয়ে থাকবে। প্রথমত, একটি বিরূপ পরিস্থিতিতে এই দিবসটি পালিত হচ্ছে। দ্বিতীয়ত, এই দিবসটি পালনের যে ঐতিহ্যগত বিষয় আমরা জানেছি, সেই হালখাতা কেন্দ্রিক, চৈত্র সংক্রান্ত কেন্দ্রিক এবং আবহমান বাংলায় যে হিসাব পদ্ধতি, খাজনা আদায়ের যে হিসাব পদ্ধতি, এটিকে সহজকরণ করার জন্য, সরলীকরণ করার জন্য নওরোজ হিসাবে, নববর্ষ হিসাবে সম্রাট আকবরের জামানাতে এই পহেলা বৈশাখের রীতিটি চালু হয়েছিল। এইভাবে আইনে আকবরীতে জনাব আবুল ফজল উল্লেখ করেছেন। আমরা পরবর্তীকালে আমাদের শৈশবে 70-এর দশকে আমরা দেখেছি যে এই চৈত্র মাসকে কেন্দ্র করে আমাদের ব্যবসা বাণিজ্য আবর্তিত হতো। আমাদের দেশে হালখাতা, আমাদের দেশের চৈত্র সংক্রান্তি, আমাদের দেশের এই কালবৈশাখী, তারপর আমাদের দেশের বৈশাখী মেলা সারা বাংলাদেশে 70-এর দশক, 80-র দশক আমরা যেটা দেখেছি শৈশবকালে, কৈশোরকালে, সেটা তো বটেই, কিন্তু সেই আকবরের জমানা থেকেই এগুলো পালিত হয়ে আসছে। গ্রাম বাংলায় এমন সব অঞ্চল রয়েছে যেখানে 200 বছর ধরে মেলা হয়, বৈশাখী মেলা হয়, এবং বৈশাখী মেলাকে কেন্দ্র করে গ্রাম বাংলার যে সকল ঐতিহ্যবাহী খেলাধুলা রয়েছে, বিশেষ করে মহিষের লড়াই, ষাঁড়ের লড়াই, এই জিনিসগুলো হয়ে থাকে, এবং এগুলো যে কোনো বিনোদনের চাইতে আমাদের বাঙালি জীবনে খুবই গুরুত্বপূর্ণ। গ্রাম অঞ্চলে হচ্ছে, এবং এই উৎসবকে আরও বর্ণিল করার জন্য, রঙিন করার জন্য শহরে রাজনীতিতে, শহরে অর্থনীতিতে, শহরের জীবনযাত্রাতে আরও নতুন কিছু উপসর্গ গত 20-30 বছরে যুক্ত হয়েছে। যেমন রমনার বটমূলে গান গাওয়া, এটা হয়তো 50 বছর আগে ছিল না। তারপর সকালবেলা ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া, পান্তা ইলিশ খাওয়া, কাঁচামরিচ পান্তা ইলিশ খাওয়া, এটাও একটা কালচারে পরিণত হয়ে গেছে। তারপর মঙ্গল শোভাযাত্রা, এটি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমরা হঠাৎ করে দেখলাম যে এরকম মঙ্গল শোভাযাত্রা হয়েছে। এটা ঠিক কত সাল থেকে হয়েছে আমি বলতে পারবো না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এসেছি তখন থেকে আমরা এই শোভাযাত্রা দেখে আসছি চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে, এবং তারা প্রায় প্রতি বছরই একটা থিম, যাকে বলা হয়, তৈরি করে। এখন সেই থিমের আলোকে কোনো বছর তারা একটি ড্রাগনের মূর্তি বানায়, কোনো বছর একটি চড়াইয়ের মূর্তি বানায়, কোনো বছর একটি বাবুই পাখি বানায়। তারা তাদের মতো করে এই কাজটি করে, এবং এটা চারুকলা কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের একটা, যাকে বলা হয়,
শিল্পকর্ম, এর সঙ্গে কোনো রাজনীতি অন্তত এরশাদ জমানাতে আমরা দেখিনি। কিন্তু পরবর্তীতে এর সঙ্গে হয়তো রাজনীতি জড়িত হয়ে গেছে। আওয়ামী লীগ জমানাতে এখানে দেখা গেছে যে বেগম খালেদা জিয়ার বিকৃত যে মূর্তি তৈরি করে এখানে প্রদর্শন করা হয়েছে। তারই ধারাবাহিকতা এবার যেটা হলো সেটা হলো শেখ হাসিনার একটি বিকৃত মূর্তি এটি তৈরি করা হয়েছে এবং প্রদর্শন করা হয়েছে। এবং এই মূর্তিটি অন্য অতীতের যে কোনো মূর্তির চাইতে একটা বিভৎস, একটি উলঙ্গ, একটি নির্মম, নৃশংস, একটি রাক্ষসী, একটি ডাইনি, এরকম একটা ভাবমূর্তি বানিয়ে তারপরে এই উৎসবের দিনে এটা প্রদর্শন করা হয়েছে। এই জায়গাটি আমার কাছে অনেকটা খটকা লেগেছে যে কেন এরকম একটা নির্মল আনন্দের দিন আমরা যে বর্ষবরণ করব, সেই বর্ষবরণে আমাদের সবকিছুর মধ্যে শুভাশিস থাকবে, সবকিছুর মধ্যে আলো থাকবে, এবং আমরা একটা স্বপ্ন দেখছি, একটা ভালো কাজ করছি, আগামীতে আমাদের দিন আরো ভালো যাবে। তো এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা মিটিং করব, মিছিল করব, গান করব, বাদ্য বাজাবো, শাড়ি পরবো, গহনা পরবো, আরো অনেক কিছু করব, এবং সেভাবেই চলে আসছে। তো সেখানে কেন ঘৃণা ছড়িয়ে দেওয়া হবে? সেখানে কেন ভীতিকর মূর্তি এখানে প্রদর্শন করা হবে? কেন এরকম একটি নির্মল অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির যে পঙ্কিলতা, কাদা, রাজনীতির যে দুর্গন্ধ, রাজনীতির যে পাপাচার এবং সেই পাপাচারের যে প্রতিমূর্তি, এটি কেন এখানে প্রদর্শিত হবে? এই কালচারটা কেন আমরা এখানে শুরু করলাম? এই গেল একটা বিষয়। 2 নম্বর যে বিষয়টা হলো যে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রাকে আমরা পরিবর্তন করে আনন্দ যাত্রা বানালাম। আমি এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য দেখছি না। মঙ্গল এবং আনন্দ দুটোই প্রমিত বাংলা। তো মঙ্গল শোভাযাত্রা, তো মঙ্গল শোভাযাত্রা, এখন শোভাযাত্রা, শোভার একটা শব্দ আছে, আর শুভ সেটির আর একটা শব্দ আছে। তো মঙ্গল শুভযাত্রা নয়, শোভাযাত্রা, মঙ্গলটিকে শোভনীয় করে, অর্থাৎ ভালো কল্যাণকর একটা বিষয়কে শোভনীয় করে, যেটা দেখলে চক্ষু জুড়িয়ে যায়। তো এরকম একটি যাত্রা, মিছিল, এটাকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রা আমাদের বাংলাদেশে চালু হয়ে আসছিল। তো সেটাকে আমরা এখন পরিবর্তন করে বললাম আনন্দ যাত্রা। তো শোভাযাত্রা এবং আনন্দ যাত্রার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আপনি যখন কোনো পথে গমন করেন, যাত্রা, বাংলাতে যাত্রা গমন করেন, তো সেখানে প্রত্যাবর্তনের, ফিরে আসার একটা উপলক্ষ থাকে, এবং সব যাত্রার ফলাফল ভালো হয় না। শোভাযাত্রার যে শুভ অর্থ রয়েছে, শুধু যাত্রার সেই শুভ অর্থ থাকে না, 1। 2 নম্বর হলো যে মঙ্গল, মঙ্গল যে শব্দটি, বাংলাতে মঙ্গল যে শব্দটি, এটির যে ব্যাপ্তি, যখনই আপনি শুভ কিছু, ভালো কিছু, মঙ্গলময় কিছু কামনা করবেন, আশা করবেন, ওটার সঙ্গে আপনার নফসের কোনো সংযোগ থাকে না, ওটার সঙ্গে আপনার হৃদয়ের একটা অর্ঘ্য থাকে, একটা ইচ্ছা থাকে, একটা আশা আকাঙ্ক্ষা থাকে, আপনার কিছু চেষ্টা থাকে, এবং আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনার মঙ্গলময়তার জন্য আপনি আপনার বিধাতা, আপনি আপনার ভগবান, আপনি আপনার রব, আপনি আপনার মালিক, সেই মালিকের দয়া এবং করুণা ভিক্ষা করেন মঙ্গল শব্দটির মাধ্যমে। ফলে মঙ্গলের একটি অংশ থেকে পৃথিবীতে, আর একটি অংশ থেকে আসমানে। মঙ্গল একটি অংশ থেকে মানুষের কাছে, অন্য অংশটি থাকে বিধাতার কাছে। মঙ্গলের একটি অংশ থেকে বাস্তব, আর অন্য অংশটি থাকে অবাস্তব। কিন্তু আপনি যখন আনন্দ শব্দটি ব্যবহার করবেন, এটি নফস সংক্রান্ত, এবং আনন্দ অনেকগুলো ইতিবাচক শব্দ রয়েছে। আনন্দ, তার সঙ্গে নিরানন্দ, আনন্দ, অতি আনন্দ, আনন্দর সঙ্গে আপনার অত্যাচার জড়িত রয়েছে, আনন্দের সঙ্গে আপনার উল্লঙ্ঘন জড়িত রয়েছে, আনন্দের সঙ্গে অত্যাচার জড়িত রয়েছে, আনন্দের সঙ্গে বিমল জড়িত রয়েছে, নির্মল জড়িত রয়েছে, এবং বিভৎসতা জড়িত রয়েছে। কিছু মানুষ আনন্দ করে, মানুষ হত্যা করে তারা আনন্দ পায়। কিছু মানুষ ধর্ষণ করে আনন্দ পায়। কিছু মানুষ অন্যকে ঠকিয়ে আনন্দ পায়, প্রতারণা করে আনন্দ পায়। ফলে আনন্দ যে শব্দটি, এই শব্দটি হৃদয়ের মধ্যে পরিশুদ্ধতা আনে না, এটি মানুষ উত্তেজিত করে। আপনি মদ খেয়ে আনন্দ লাভ করেন, আপনি গান শুনে আনন্দ লাভ করেন, গান গেয়ে আপনি আনন্দ পান, নৃত্য করে আপনি আনন্দ পান। কিন্তু যখন আনন্দের পরিবর্তে আপনি মঙ্গল শব্দটি ব্যবহার করবেন, এই মঙ্গলের মধ্যে আপনি একটি সিঙ্গেল ডিজিট বা একটা বিন্দু আপনি নফসের, অথবা আপনার নফসে আম্মারার,
অথবা আপনার অন্য যে কোনো মন্দ যে বিষয়, সেই বিষয়ের আপনি আনতে পারবেন না। তো মঙ্গল শোভা মানে শোভনীয়, মঙ্গল মঙ্গলের যাত্রা যেটা শোভনীয়, সেটা মঙ্গল শোভাযাত্রা। সেটাকে আমরা আনন্দ যাত্রায় যে রূপান্তর করলাম। এখন এই যাত্রা নাটক হতে পারে, এই যাত্রা অন্তর্জলী যাত্রা হতে পারে, মরণ যাত্রা হতে পারে, এই যাত্রা কবর যাত্রা হতে পারে, এই যাত্রা অগস্ত যাত্রা হতে পারে, অনেক কিছু হতে পারে। এখন এই যে বুদ্ধির প্রাজ্ঞতা, শব্দ চয়নের যে যাকে বলা হয় রুচি বোধ, এবং জ্ঞান এবং গরিমার যে দুর্ভিক্ষ, কোন পর্যায়েতে এই সময়টাতে এসে পৌঁছেছে যে মঙ্গল শোভাযাত্রাকে এখন আনন্দ যাত্রা আমাদেরকে করতে হবে। তো সেই দিক থেকে এই যে পহেলা যে বৈশাখটি, এই বৈশাখটি শুধুমাত্র এই শব্দ চয়নের কারণে অমর হয়ে থাকবে, এবং এই শব্দ চয়নের ফলে আগামীতে কি কি নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের সমাজে আসতে পারে তা আজকের এই দিবসটির মাধ্যমে শুরু হয়ে গেল। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি। আচ্ছা ধরুন আমরা অপছন্দ করি অনেক কিছু, নাকের সর্দি, কফ, তারপরে শেষে মানুষের যে বর্জ্য, সেই জিনিসগুলো। এখন আপনি কোনো মানুষকে যদি অপমান করতে চান, আমাকে অপমান করতে চান, আমার নাকের সর্দি, আমার মলমূত্র, এগুলো আপনি মাথায় করে নিয়ে আপনি লাফালাফি করলেন, মঙ্গল যাত্রা করলেন, আর বললেন গোলাম মোল্লা রনিকে অপমান করলাম। অথবা আমার একটা বিকৃত মূর্তি আপনি ধারণ করলেন, বিকৃত মূর্তি বানালেন, আমার বিশাল একটা নাক বানিয়ে দিলেন, আমার যে দুটো দাঁত রাক্ষসের মতো বানিয়ে দিলেন, এমন দুটো ঠোঁট বানিয়ে দিলেন যেটাকে দেখতে মনে হয় দানব। তারপরে শেষে সেই মূর্তিটি নিয়ে নিজের মাথায় করে নিয়ে ঘুরলেন, নিজে কষ্ট করে বানালেন, টাকা খরচ করে বানালেন, তারপরে সেটা নিয়ে রাস্তায় লম্ফন ঝম্পন করলেন। আপনি কি একবার ভেবেছেন যে দুনিয়া এবং আখেরাতে এটি আপনাকে কতটা পাপের পথে নিয়ে গেল? প্রথমত হলো আপনি যাদেরকে দেখালেন, আপনি যদি একগুচ্ছ গোলাপ দেখাতেন, একটি বাঙালির এই যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে আমাদের যে সকল ঐতিহ্য রয়েছে, আপনি যে সম্রাট আকবরের একটা মূর্তি তৈরি করতেন, আবুল ফজলের একটা মূর্তি তৈরি করতেন, শায়েস্তা খানের একটা মূর্তি তৈরি করতেন, মীর জুমলার একটি মূর্তি তৈরি করতেন, অসাধারণ একটি আর্ট আপনি উপহার দিতেন, কেমন হতে বলেন তো? অথবা আপনি যদি এই আজকের দিনে সেই গ্রাম বাংলার যেগুলো নির্মল আনন্দ, সে একটা আমাদের যেমন এই যে রেসকোর্স ময়দান, ঘোড়া দৌড়ের ময়দান, তো এই রেসকোর্স ময়দানে, সরোয়ার্দী উদ্যানে যদি আপনি এখানে ঘোড়ার দৌড়ের ব্যবস্থা করতেন, মহিষের লড়াইয়ের ব্যবস্থা করতেন, গরুর লড়াই বা গরুর দৌড়ের ব্যবস্থা করতেন, কত সুন্দর হতো। তা না করে শেখ হাসিনাকে আমরা ভুলতে চাচ্ছি, তার শাসনকালকে ভুলতে চাচ্ছি, তিনি যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো ভুলতে চাচ্ছি। কারণ হলো মন্দ কাজ মানুষকে সবসময় উত্তেজিত করে। দেখুন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে কর্মগুলো করেছেন সেগুলো তো আমরা ছাড়তে পারছি না। তিনি বা তার লোক যে কাজগুলো করেছেন, সেটা ব্যাংক লুট হোক, চাঁদাবাজি হোক, যা কিছু হোক, এর একটাও কি বন্ধ আছে? আরো বেশি করে করছে না? করার পরে কি হচ্ছে, আপনি সেই জিনিসগুলোকে মানুষকে না ভুলিয়ে আরো শেখ হাসিনা যে ছিলেন বাংলাদেশে, সেটাকে তার একটা মূর্তি তৈরি করে, বিভৎস মূর্তি করে আপনি দেখাচ্ছেন। 2 নম্বর হলো সেই একটা মানুষের চেহারাকে বিকৃত করে একটা কবিরা গুনাহ করছেন, ভীষণ রকম কবিরা গুনাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন সুন্দর তব অবয়ব দিয়ে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও আল্লাহর একজন বান্দা। তো তার চেহারাটাকে আপনি একেবারে ইচ্ছা মতো নিজের মতো বানিয়ে, নিজের মতো এখানে গালটা ফুলিয়ে দিলেন, ঠোঁটটা বলিয়ে দিলেন, এবং আল্লাহর সৃষ্টিটিকে আপনি চ্যালেঞ্জে জানালেন যে আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে তৈরি করেছে, আসলে শেখ হাসিনার এইভাবে তৈরি হওয়া উচিত না। শেখ হাসিনাকে চরিত্র যেরকম, আমরা যেভাবে শেখ হাসিনার দাঁত বানিয়েছি, নাক বানিয়েছি, চোখ বানিয়েছি, আল্লাহর উচিত এইভাবে বানানো। এটা সরাসরি শিরক, ভীষণ রকম শিরক। কাজেই এই কাজগুলো করে আপনি আপনার যে আত্মা, সোল, এটাকে আপনি মেরে ফেললেন। আর যে প্রজন্ম, নতুন যে প্রজন্ম, যারা এই বিভৎস দৃশ্যটি দেখলো, একটি ফুলের পরিবর্তে, একটি মোনালিসার পরিবর্তে, এটি গোয়ার্নিকার পরিবর্তে এরকম শেখ হাসিনার একটা বিভৎস মূর্তি দেখলো, তারা আগামী প্রজন্ম বিকৃত মন মানসিকতা নিয়ে, জিঘাংসা নিয়ে তারা বেড়ে উঠবে, এবং সেই জিঘাংসা আপনি জীবিত থাকলে আপনার উপর চালাবে, আর অথবা আপনার সন্তান সন্ততির উপর চালাবে। আর সবার শেষে যেটা হচ্ছে যে এই ধরনের যখন কোনো কিছু তৈরি করা হয়, তার মধ্যে মানুষ অনেক বিকল্প খোঁজে। যেমন নাসিরউদ্দিন হুজ্জার ঈদের জামাতে একটা ঘোড়ার পিঠে চড়িয়ে তার একটা ছবি আমরা দেখেছি, মূর্তি দেখেছি। এখন এই মূর্তির সঙ্গে বাংলাদেশের 2জন পরিচিত বিখ্যাত ব্যক্তি, তাদের চেহারার মিল খুঁজে মানুষ ট্রল করেছে।
এবং এখন পর্যন্ত সে ট্রল করেছে এবং নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করেছে যে এইভাবে নাসিরউদ্দিন হুজ্জার নাম করে এই দুজন লোককে অপমান না করলেও হতো। অনুরূপভাবে এই শেখ হাসিনার যে বিকৃত মূর্তি, এই মূর্তির মধ্যেও অনেকের মূর্তি অনেকে খুঁজে নিয়েছে এবং সেটা নিয়ে কিন্তু ট্রল তৈরি হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।